শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঋণাশ্রীর ইতিহাস কক্ষে সবাইকে স্বাগত। আমরা চতুর্থ অধ্যায়ের থেকে আলোচনা করছিলাম। তো এই চতুর্থ অধ্যায়ের আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সভা সমিতির যুগ। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সভা সমিতির যুগ। তো আমরা প্রথমে জেনে নেব সভা সমিতি কি। দেখো, সভা সমিতি হচ্ছে একটা সংগঠন। এই সংগঠনটি তৈরি হয় একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বেশ কিছু মানুষ একত্রিতভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করে। তার একটা নির্দিষ্ট দিবস থাকে, যে দিবসে সেটি প্রতিষ্ঠিত হয়, একটি নির্দিষ্ট সাল থাকে। কেমন? তাহলে সভা হলো কিছু মানুষের একত্রিত একটি সংগঠন বা প্রতিষ্ঠান, যে সংগঠন বা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। এই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য এই সভা বা সমিতি তৈরি করা হয়। এখন আমাদের ভারতবর্ষে 19 শতক জুড়ে আমাদের বাংলাদেশে তথা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রদেশে, বিশেষ করে বলতে গেলে আমাদের ভারতবর্ষের যে সমস্ত বড় বড় শহর রয়েছে, কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, এই সমস্ত শহরগুলিতে, পুনাতে এই সভা সমিতি 19 শতক জুড়ে তৈরি হয়েছিল। তো এই সভা সমিতি 19 শতক জুড়ে তৈরি হলো কেন, আমরা সেটা একটু দেখি। দেখো, ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে যাবার পর ইংরেজরা তাদের প্রশাসনিক কাজকর্ম এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার জন্য বেশ কিছু ভারতীয় কর্মচারীর প্রয়োজন অনুভব করে। সেই জন্য তারা, এই ভারতীয় কর্মচারীরা যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তাদের প্রশাসনিক কাজকর্ম এবং বাণিজ্যিক কাজকর্ম চালাতে সুবিধে হবে। সেই জন্য সেই সময় বেশ কিছু ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। সেই ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমাদের ভারতীয়রাও চাকরি পাওয়ার আশায় শিক্ষিত হতে থাকে এবং এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে তারা চাকরি পায় এবং চাকরি পেয়ে তারা একটা নতুন সামাজিক সংগঠন হিসেবে গড়ে ওঠে, যাদেরকে বলা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সঙ্গে তারা পরিচিত হয়। তাদের মধ্যে গণতান্ত্রিক বোধ, জাতীয়তা বোধ, দেশাত্মবোধ এগুলো জাগ্রত হয়। অর্থাৎ এই পাশ্চাত্য শিক্ষাটা এই মধ্যবিত্ত শ্রেণী শুধু চাকরি পাওয়ার জন্য গ্রহণ করেছিল তা নয়, তারা চাকরি পাওয়ার জন্য প্রাথমিকভাবে গ্রহণ করেছিল, ঠিক কথা, কিন্তু এই পাশ্চাত্য শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার ফলে তাদের মধ্যে যে জাতীয়তাবাদ, স্বাদেশিকতাবাদ এবং গণতান্ত্রিক চেতনার যে প্রসার ঘটে, তার ফলে তারা পরবর্তীকালে বিভিন্ন সভা সমিতি গঠন করে এবং এই সভা সমিতির মাধ্যমে তারা নিজেদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করতে চায়। আরেকটা বিষয় হচ্ছে, এই মধ্যবিত্ত শ্রেণী ছাড়াও এই সময় এই ব্রিটিশদের শাসনে যখন ভারতে প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই ব্রিটিশদের শাসনের সহযোগী হিসেবে আরেকটা শ্রেণী আমাদের এখানে গড়ে উঠেছিল। বিশেষ করে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি বন্দোবস্তের পর এক নতুন শ্রেণীর জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছিল। এই জমিদার শ্রেণী তারাও কিন্তু বেশ শিক্ষিত, তারা শহর কেন্দ্রিক
এই জমিদার শ্রেণী এবং নবোত্থিত বা নবোদিত এই মধ্যবিত্ত শ্রেণী, এই দুই শ্রেণী 19 শতক জুড়ে বিভিন্ন সভা সমিতি তৈরির ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে এবং তারা এই কাজটা করে। আর 19 শতক জুড়ে এই সভা সমিতি তৈরি হবার ফলে 19 শতককে বলা হয়েছে সভা সমিতির যুগ। তাহলে 19 শতককে কেন সভা সমিতির যুগ বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি, যে গোটা 19 শতক জুড়ে যে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে বিভিন্ন সভা সমিতি তৈরি হলো, সেই জন্যে এই 19 শতককে বলা হচ্ছে সভা সমিতির যুগ। আর এই কথাটা বলেছেন একজন বিশিষ্ট কেমব্রিজ ঐতিহাসিক ডক্টর অনিল শীল। কেমব্রিজ ঐতিহাসিক ডক্টর অনিল শীল। আচ্ছা, আমি এখানে একটু বলে নিই যে 19 শতক বলতে আমরা কি বোঝাই। তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে 19 শতক বলতে আমরা কোন সময়টাকে বুঝবো। কেমন? 19 শতক বলতে বোঝায় 1801 থেকে 1900, এই যে মাঝখানে 100টি বছর, এই 100 বছরকে বলা হয় 19 শতক। এই 100 বছরকে বলা হয় 19 শতক। তাহলে 1801 থেকে 1900 পর্যন্ত এই যে 100 বছর, এই 100 বছরকে বলা হচ্ছে 19 শতক। তাহলে এই 19 শতক জুড়ে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, পুনে, এই সমস্ত শহরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এবং জমিদার শ্রেণীর উদ্যোগে যে বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্যে এই 19 শতককে কেমব্রিজ ঐতিহাসিক ডক্টর অনিল শীল কি বলছেন, সভা সমিতির যুগ বলে অভিহিত করছেন। কেমন? এইবারে দেখো যে কি কি সভা সমিতি তৈরি হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, নামটা খুব সুন্দর, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। তো এই সভার আমরা প্রতিষ্ঠার পেছনের যে পটভূমি বা ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, 19 শতকের শুরুতে 1817-তে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ইংরেজি মাধ্যমে। এছাড়া আরো বেশ কয়েকটি ইংরেজি মাধ্যমের স্কুল কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তো এই সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্ররা বিতর্ক সভার আয়োজন করে। সেই বিতর্ক সভায় তারা ইংরেজি ভাষার মাধ্যমে আলোচনা করত। কিন্তু 1832 থেকে তারা ঠিক করলো যে ইংরেজি নয়, বাংলা ভাষার মাধ্যমে সমস্ত আলোচনা চলবে। 1832-এর 30 ডিসেম্বর 1832-এর 30 ডিসেম্বর তারা একটি সভা স্থাপন করে বা প্রতিষ্ঠা করে। সেই সভাটার নাম হচ্ছে সর্বতত্ত্ব দীপিকা সভা। সর্বতত্ত্ব দীপিকা সভা। 1832-এর 30 ডিসেম্বর সর্বতত্ত্ব দীপিকা সভা নামে তারা একটা সভা স্থাপন করল। এই সভার উদ্যোক্তা ছিলেন দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের প্রাতঃস্মরণীয় নমস্য ভারত পথিক
নবজাগরণের যিনি ভারতবর্ষে পথ দেখিয়েছেন, সেই রাজা রামমোহন রায়ের কনিষ্ঠ পুত্র মানে ছোট ছেলে রমাপ্রসাদ রায়। তাহলে এই সর্বতত্ত্ব দীপিকা সভার উদ্যোক্তা ছিলেন দুজন, একজন হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছেন রমাপ্রসাদ রায়। এরা এই সর্বতত্ত্ব দীপিকা সভা প্রতিষ্ঠা করলেন। এর কিছু বছর পর 1836 এই সভাটার একটু সম্প্রসারিত করে এর রূপ পাল্টে দিয়ে নতুন নামে সে আত্মপ্রকাশ করে। নাম হয় বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। তাহলে 1836 ওই সর্বতত্ত্ব দীপিকা সভা নতুন নামে নতুন রূপে বঙ্গভাষা প্রকাশিকা সভা নামে আত্মপ্রকাশ করে। প্রথমে কিন্তু এটি ছিল একটি সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা। সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা। এর প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি হলেন গৌরী শঙ্কর তর্কবাগীশ। গৌরী শঙ্কর তর্কবাগীশ ইনি ছিলেন সংবাদ ভাস্কর নামক একটা পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক। তাহলে সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক পণ্ডিত গৌরী শঙ্কর তর্কবাগীশ ছিলেন এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি। এইগুলো কিন্তু ছোট প্রশ্ন আসে। বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে? আর সম্পাদক ছিলেন, এই পত্রিকার সম্পাদক ছিলেন দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন। দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন এই বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক। তাহলে সভাপতি হচ্ছেন গৌরী শঙ্কর তর্কবাগীশ আর সম্পাদক হচ্ছেন দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন। এই পত্রিকা আর যে সদস্য যারা ছিলেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, টাকির জমিদার কালীনাথ রায় চৌধুরী। কালীনাথ রায় চৌধুরী টাকির জমিদার, প্রসন্ন কুমার ঠাকুর। এই কালীনাথ রায় চৌধুরীর প্রস্তাব অনুসারে 1836 8 ডিসেম্বর কালীনাথ রায়চৌধুরীর প্রস্তাব অনুসারে 1836 8 ডিসেম্বর এই বঙ্গভাষা প্রকাশিকা সভা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়, অর্থাৎ রাজনৈতিক সভায় পরিণত হয়। আর এই সভার পক্ষে, অর্থাৎ এই সভা যে একটা রাজনৈতিক সভা হয়ে উঠুক এই পক্ষে মত দিয়েছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এই সভায় কোনো ধর্মীয় আলোচনা হতো না, কোনো ধর্মীয় আলোচনা নিষিদ্ধ ছিল। এই সভায় কোনো ধর্মীয় আলোচনা হতো না, কোনো ধর্মীয় আলোচনা নিষিদ্ধ ছিল, কারণ এটি ছিল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। পরবর্তীকালে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। একজন বিশিষ্ট গবেষক যোগেশচন্দ্র বাগলে তার মতে এটি হচ্ছে বাংলা তথা ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সভা। এটাও কিন্তু একটা ছোট প্রশ্ন, অনেকবার মাধ্যমিকে এসেছে। ভারতের প্রথম রাজনৈতিক সভা কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। কার মতে? যোগেশচন্দ্র বাগলে। ইনি হচ্ছেন একজন বিশিষ্ট গবেষক। এই সভা বেশ কিছু কার্যাবলী রয়েছে, যেমন 1828 একটা আইন ব্রিটিশরা করেছিল। সেই আইন অনুসারে এই 1836 পর ব্রিটিশরা এই সময়
নিষ্কর জমির ওপর কর আদায় করতে শুরু করে। নিষ্কর জমি কি? প্রত্যেকটা গ্রামে কিছু জমি থাকতো, সেই গ্রামের সমস্ত লোকেরা ঐক্যবদ্ধভাবে ব্যবহার করতে পারত, তার জন্যে তাদের কোনো কর দিতে হতো না। এটাকেই বলা হয় নিষ্কর জমি। তাই ব্রিটিশ সরকার এই নিষ্কর জমির উপর কর ধার্য করে। তখন এই সভা এর বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ সরকারের এই নিষ্কর জমির উপর কর ধার্য করার বিরুদ্ধে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা একটি জনসভা ডাকার চেষ্টা করেছিল। এছাড়া ব্রিটিশ সরকারের কার্যাবলী দ্বারা ভারতের জনগণের নিষ্ঠ অনিষ্ঠ মানে ভালো মন্দ, ভারতীয়দের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি ব্রিটিশরা এমন শাসন ব্যবস্থা চালায় যাতে ভারতীয়দের স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেই ধরনের কাজের থেকে যাতে ব্রিটিশ সরকার বিরত থাকে, সেই রকম আলোচনা তারা এখানে করত। তাহলে ভারতীয়দের নিষ্ঠ অনিষ্ঠের ব্যাপারে এই সভা যথেষ্ট সচেতন ছিল। আর ব্রিটিশ সরকার সেই ধরনের কোনো যদি শাসন কার্য করত, তাহলে ভারতীয়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই সভা সচেতন ভূমিকা পালন করেছিল। আর ঈশ্বর চন্দ্রগুপ্ত তিনি তার সংবাদ প্রভাকর পত্রিকায় লিখছেন যে এই সভা ধর্মসভা এবং ব্রাহ্ম সভা এই দুই সভার সভ্যদের দলাদলির ফলে শেষ পর্যন্ত এই বঙ্গভাষা প্রকাশিকা সভাটা উঠে যায়। মানে বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। তবু এই সভার যে দায়িত্ব পালন করেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিদার সভা, তো জমিদার সভার যে প্রতিষ্ঠা হলো সে সম্পর্কে একটু আমরা তাহলে প্রথম আলোকপাত করে নিই। দেখো, যখন বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হলো মানে উঠে গেল, তারপর সামাজিক ও রাজনৈতিকভাবে আলোচনার জন্য 1837 সালে একটি সমিতির মাধ্যমে যাতে এই আলোচনাটা করা যায় তার জন্য একটা কমিটি গঠিত হলো। এই কমিটিতে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রামকমল সেন এরা। তো এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষার জন্য 1838-এর 21শে মার্চ রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে এই জমিদার সভা প্রতিষ্ঠিত হল। তাহলে দেখো, জমিদার সভা 1838-এর 21শে মার্চ প্রতিষ্ঠিত হচ্ছে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে। অর্থাৎ এই জমিদার সভার সভাপতি হচ্ছেন রাজা রাধাকান্ত দেব, আর সম্পাদক হচ্ছেন প্রসন্ন কুমার ঠাকুর। যুগ্ম সম্পাদক ছিলেন, মানে দুজন সম্পাদক, আরেকজন সম্পাদক ছিলেন, তিনি ইংরেজ, নাম উইলিয়াম পোল্ট হেড। তিনি ছিলেন আরেকজন সম্পাদক, মানে দুজন সম্পাদক, একজন প্রসন্ন কুমার ঠাকুর আরেকজন হেড। কেমন? আর এই জমিদারি সভার যিনি প্রাণ পুরুষ ছিলেন, যিনি প্রাণ স্বরূপ ছিলেন, তার নাম হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। তাহলে দেখো,
প্রসন্ন কুমার ঠাকুর, আমি এখানে প্লাস দিয়েছি। আরেকজন আছেন, তিনি হচ্ছেন উইলিয়াম পোর্ট হ্যারি। আর প্রাণ স্বরূপ হচ্ছেন দ্বারকানাথ ঠাকুর। এই সভার লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে বলা হয় বা বলতে পারো এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সভায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ যাদের যে পরিমাণ জমি থাকুক, অর্থাৎ ভারতবর্ষের জমির সঙ্গে যারা জড়িত, ভারতবর্ষে যাদের জমি আছে এবং সেই জমির পরিমাণ যে কোনো পরিমাণ জমি হতে পারে, অর্থাৎ বলতে পারি যে কোনো পরিমাণ জমির মালিক তারা ভারতীয়, তাদের এই সভায় যোগদানের অধিকার দেওয়া হয়েছে। এমনকি ইউরোপীয়রাও এই সভায় যোগদান করতে পারে। এই প্রসঙ্গে বলি, সেই সময় বেশ কিছু ইউরোপীয় তারাও ভারতবর্ষে জমি কিনে বসবাস করছিল, সুতরাং তারাও জমির মালিক। সেই হিসেবে তারাও এই জমিদার সভায় যোগ দিয়েছিল। এই সভার একটি কার্যনির্বাহক সভা ছিল। সেই কার্যনির্বাহক সভায় যে সদস্যরা ছিলেন তারা হচ্ছেন দ্বারকানাথ ঠাকুর, রামকমল সেন, থিওডোর ডিকেন্স এবং আরেকজন, তিনি হচ্ছেন জর্জ প্রিন্সেপ। তাহলে থিওডোর ডিকেন্স, জর্জ প্রিন্সেপ, দ্বারকানাথ ঠাকুর, রামকমল সেন, এরা হলেন কার্যনির্বাহক সভার সদস্য। তাহলে কার্যনির্বাহক সভার সদস্য জর্জ প্রিন্সেপ, থিওডোর ডিকেন্স, রামকমল সেন এবং দ্বারকানাথ ঠাকুর, একজন কার্যনির্বাহক সভার সদস্য ছিলেন। এই সভা হচ্ছে ভারতের গণসংগঠন। এই সভাকে বলা হচ্ছে ভারতের গণসংগঠন। বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলের জমিদারদের এই সভার সঙ্গে সংযোগ ছিল, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিয়ে এই সভা গঠিত হয়েছিল। তবে তার মধ্যে কলকাতার জমিদারের সংখ্যা একটু বেশি ছিল। তো এই সভা এর আগে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা, সে নিষ্কর জমিতে ব্রিটিশরা যে নতুন করে আবার কর দাবি করেছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটাকে এরা আবার নতুন করে শুরু করে। মানে জমিদার সভা নিষ্কর জমির ওপরে কর যে ব্রিটিশরা চেয়েছিল, সেই কর ধার্যের বিরুদ্ধে এই জমিদারি সভা আবার নতুন করে আন্দোলন শুরু করে। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি বলছেন যে এই জমিদার সভার আন্দোলনের ফলে সরকার বাধ্য হয় প্রত্যেকটা গ্রামে 50 বিঘে জমি নিষ্কর জমি হিসেবে রাখতে। তাহলে এই জমিদারি সভার আন্দোলনের ফলে সরকার বাধ্য হয় প্রত্যেকটা গ্রামে 50 বিঘে করে জমি নিষ্কর জমি হিসেবে রাখতে। আর এই জমিদারি সভার অন্য যে কার্যাবলী ছিল, সেখানে রাজেন্দ্র লাল মিত্র তিনি বলছেন যে এই সভাটা হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় আন্দোলনের পুরোধা বা ভারতবর্ষের জাতীয় আন্দোলনের অগ্রদূত। কোন সভাটা? এই জমিদারি সভা। এই জমিদারি সভার আন্দোলনের ফলেই ভারতীয়রা বুঝতে পারে যে দাবি দাওয়া আদায় করতে গেলে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনটা করতে হবে, অর্থাৎ নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করলে দাবি দাওয়া আদায় করা যায়। এই শিক্ষা কিন্তু ভারতীয়রা এই জমিদারি সভার কাছ থেকে শেখে। এই জমিদারি সভা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের শাখা প্রতিষ্ঠা করে এবং সেই সমস্ত জায়গার জমিদারদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তারা যোগাযোগ স্থাপনও করে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কিন্তু ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়নি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল বিলেতে। বিলেত মানে ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কিভাবে প্রতিষ্ঠিত হয়? রাজা রামমোহন রায়ের বন্ধু সুহৃদ বলা হয়, রাজা রামমোহন রায়ের সুহৃদ উইলিয়াম অ্যাডাম, তিনি ছিলেন ভারতপ্রেমী। আরেকজন সুবক্তা, তিনি, তার নাম জর্জ টমসন। তাহলে উইলিয়াম অ্যাডাম এবং জর্জ টমসন এই দুইজন ভারত হিতৈষী বিলেতে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 সালে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর এরা ভারত সভার সাথে যোগাযোগ স্থাপন করেন এবং ভারত সভার সাথে যোগাযোগ স্থাপন করার পর তারা নতুন নামে আত্মপ্রকাশ করেন। তাদের কি নাম হয়? তাদের নাম হয় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। আগে ছিল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এবার সেই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে বেঙ্গল জুড়ে গেল। প্রথম বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটা হলো 1843 সালে। তার জমিদার সভার সাথে যোগাযোগ হওয়ার পর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি নাম বদলে গেল। কি নাম হলো? বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ইতিমধ্যে 1838 সালে জ্ঞানোপার্জিকা সভা বলে আরেকটি সভা তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে। 1838 সালে জ্ঞানোপার্জিকা সভা বলে একটি সভা তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে। তো তারা কি করলো? জ্ঞানোপার্জিকা সভা তাদের প্রাথমিক জ্ঞানোপার্জনের উদ্দেশ্য ত্যাগ করে তারা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে মিশে যায়। পরবর্তী সংস্থা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। 1851 সালে জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ সোসাইটি একসঙ্গে মিলিত হয়ে তৈরি হয় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851 সালে জমিদার সভা আর বেঙ্গল ব্রিটিশ সোসাইটি একসঙ্গে মিলে এটা তৈরি হলো। এর সভাপতি হন রাধাকান্ত দেব, সম্পাদক হন দেবেন্দ্রনাথ ঠাকুর, আর এর মুখপত্র ছিল হিন্দু প্যাট্রিয়ট। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার পরিচালনা করতেন যিনি, মানে সম্পাদক, তার নাম হচ্ছে কৃষ্ণদাস পাল। এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যে কাজগুলি করেছিল তা হচ্ছে 1833-এর যে সনদ আইন, সেই সনদ আইনের এরা প্রতিবাদ জানায় এবং সনদ আইনের 20 বছরের মেয়াদের বদলে 10 বছরের মেয়াদ রাখার দাবি জানায়। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নীল বিদ্রোহের সময় নীল চাষীদের পক্ষ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন হেইলিবারি কলেজ তুলে দেওয়ার দাবি জানায়। আইসিএস পরীক্ষার্থীদের বয়স কমিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে। তাহলে এই কাজগুলো কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করেছিল। এই সময় পাঞ্জাবে আঞ্জুমান সভা, পুনাতে ডেকান অ্যাসোসিয়েশন, মাদ্রাজে নেটিভ অ্যাসোসিয়েশন, মহাজন সভা এইগুলো প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু তার মধ্যে মানে এই সমস্ত প্রাদেশিক সভার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের এই বাংলাদেশে যে সভা সমিতিগুলি প্রতিষ্ঠা হয়েছিল সেইগুলি। আর এইগুলোর মধ্যে একেবারে শেষে যেটা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া লীগ। ইন্ডিয়া লীগ এটাও আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা হয়েছে শিশির কুমার ঘোষ ও শম্ভুচন্দ্র মুখার্জি এই দুজনের উদ্যোগে 1875 সালে। তাহলে 1875 সালে শিশির কুমার ঘোষ ও শম্ভুচন্দ্র মুখার্জির উদ্যোগে ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা হয়। যদিও পরবর্তীকালে এটা উঠে যায় এবং এরপরে যে আরো একটি সভা তৈরি হয়
যার নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। আমরা পরের ক্লাসে ভারত সভা সম্পর্কে আলোচনা করব। ওই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার সাথে এই ইন্ডিয়া লীগ মিশে যায় দ্বন্দ্বের কারণে, দলাদলির কারণে। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরবর্তীকালে ভারত সভার সাথে মিশে যায়। তবে এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে এই যে যত সংস্থা তৈরি হয়েছে, সমস্ত সংস্থার যারা উদ্যোক্তা বা কর্মকর্তা সবাই কিন্তু অভিজাত সমাজের, অর্থাৎ উচ্চবিত্ত সমাজের। এখানে এদের সঙ্গে, এবং এগুলো ছিল শহর কেন্দ্রিক, দেশের আমজনতার সঙ্গে, দেশের সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে এদের কিন্তু যোগাযোগ বা সম্পর্ক খুব কম ছিল। তবু আমাদের দেশে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তার যে পটভূমি, সেই পটভূমি তৈরি করার ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই সংগঠনগুলো পালন করেছিল। সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনো করোনি, প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার ক্লাসটা আবার যখন হবে